সাগরের ওখানে পাপা। আমার মেয়ে আমাকে না জানিয়ে বাড়ির বাইরে থাকতে পারে, তাছাড়া দুদিন পর তুমি আকাশের বউ হয়ে তার ঘরে যাবে, আর সেই তুমি। পাপা আমি সাগর। না কাজল না, আমার আদর স্নেহ ভালোবাসা কোনো কিছুই তোমার জন্য আমার কাছে কম নেই, তাই বলে তোমার কোনো অন্যায় আবদার আমি কিছুতেই মেনে নেব না। কত টাকা হলে তুমি কাজলের ভালোবাসা ফিরিয়ে দেবে বলো? বাহ, বাবা হয়ে এসেছেন মেয়ের ভালোবাসার সওদা করতে। আপনার সমস্ত কিছুর বিনিময়েও আমি আমার ভালোবাসার এক অংশ বিক্রি করব না। আপনার ব্যবসায়িক দিক থেকে দ্বিতীয় ব্যবসা সফল চলচ্চিত্র কোনটি? ও প্রিয়া তুমি কোথায়। ও প্রিয়া তুমি কোথায়, এই ছবিটির কাস্টিং এ কে গেছে? রিয়াজ, শাবনুর, শাকিব খান। আচ্ছা, মানে মাল্টি স্টার। মাল্টি স্টার কাস্টিং। এই ছবিটির কনসেপ্ট কিভাবে পেলেন এবং শুটিং থেকে হল পর্যন্ত বলুন। এটার একটা কাহিনী আছে। জি। ও প্রিয়া তুমি কোথায় যে গানটি, এটা আসলে আমার নির্মিত না। এই গানটি আমি কিন্তু মার্কেট থেকে ক্রয় করে নিয়েছি। কোনটা? ওই যে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, আসিফ ভাইয়ের যে গান আছে। আমার এই ছবির প্রযোজকের সাথে আমার যে ছবিটি নির্মাণের কথা ছিল সেটি ছিল, নায়ক ছিলেন রুবেল, জি। এবং আমাদের ফুল স্ক্রিপ্ট এবং শুটিং স্ক্রিপ্ট এবং আমাদের শুটিং শিডিউলও সব টোটাল কমপ্লিট করা ছিল। তো আমরা একজন নতুন নায়িকা খুঁজতেছিলাম তখন, যে রুবেল ভাইয়ের সাথে একটা নতুন নায়িকা নিব। জি। সেক্ষেত্রে আপনি আমাদের চলচ্চিত্রে বেশ নাম, অল্প সময়ে অনেক নাম করেছিল নদী নায়িকা। নদীকে দেখার জন্য প্রথম আমি ওকে চলচ্চিত্রে আসার জন্য প্রথম অফারটা আমি করি, এবং ও আমার সাথে রাজি হয় যে চলচ্চিত্র করবে। এবং ওকে দেখার জন্য প্রডিউসার আর আমরা দুজন যখন যাচ্ছিলাম গাড়ি থেকে, আমি ও প্রিয়া তুমি কোথায় একটা গানের সুর আমার কানে ভেসে আসে। আমি গাড়ি থামিয়ে ওই চায়ের দোকানে বাজতেছিল একটা টেপ রেকর্ডারের মধ্যে, তখন আমি ওই গানটা আবার রিপিট করে শুনলাম, যে আমাকে একটু শোনান তো গানটা। পুরো গানটা শুনে আমি ওইখানে হঠাৎ করে আমার প্রযোজককে বললাম যে আমি যে প্রজেক্টটা সাজাইছি এই প্রজেক্ট আমি করবো না, আমি প্রজেক্ট চেঞ্জ করবো। আচ্ছা। বলে যে কি করবেন? আমি বললাম যে আমার ছবির নাম হবে ও প্রিয়া তুমি কোথায়। দারুণ মিস্টারি। হ্যাঁ। পরে বলে যে না কি বলেন, সব রেডি? আমি বলি না, সব রেডি, সব হবে। বলে যে না আমরা তো, আমি বলি শোনেন এই ছবির স্ক্রিপ্টে আপনার 1 টাকা খরচ করতে হবে না, আমি নিজে স্ক্রিপ্ট করব। আচ্ছা। পরে বলে যে না না ঠিক আছে, আপনি যদি ডিরেক্ট আপনি ভালো মনে করলে করেন, সমস্যা নাই। এরপর আসে সিদ্ধান্ত নিলাম, এবং আমি আমার ওস্তাদকে সাথে সাথে জানালাম যে ওস্তাদ আমি এরকম একটা প্ল্যান করছিলাম, আমি এখন এটা চেঞ্জ করে আমি একটা রোমান্টিক ছবি বানাবো, ও প্রিয়া তুমি কোথায়। ওস্তাদ বললো পারবা তুমি, তোমার প্রতি আমার সে বিশ্বাস আছে, তুমি করো। তারপর শুরু হলো এই মাল্টি কাস্টিং, ও প্রিয়া তুমি কোথায়। ওই গানটাকে ব্যবহার করছেন, যেহেতু ওইটা একটা বিরহের গান ছিল, আমার কাছে মনে হয়েছে যে এখানে একটা বিরহ তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমি এই মানে ট্রায়াঙ্গেল লাভ। এই ছবির ও প্রিয়া তুমি কোথায়, এই ছবিটির শুটিং এর সময় কোনো স্মৃতিচারণ বা স্মৃতিমধুর কোনো ঘটনা? সবচেয়ে স্মৃতি না, সবচেয়ে কঠিন একটা মানে ও প্রিয়া তুমি কোথায় ছবির এই গানটি যখন আমি শ্যুট করতে যাই, তখন এই জিয়াউর রহমানের মাজারের পাশে, জি, জিয়া উদ্যান যেটা বলা হয়। জিয়া উদ্যান, যেটা জিয়া উদ্যানের যে ব্রিজটা ছিল, এই ব্রিজটার আগের যে ব্রিজটা ছিল কাঠের, হ্যাঁ, সেখানে আমি শুটিং করতেছিলাম। তো ক্রেনের শট ছিল, রিয়াজ ছিল আর্টিস্ট, ক্রেন দিয়ে শট নিতেছিলাম। তো ক্রেনের আমাদের ক্রেনের পিছনে এরকম ওয়েট দিতে, মানে লোহার ওয়েট যাতে ইয়ে হয়, হ্যাঁ ক্রেনটাকে আপ ডাউন করার জন্য হয়, সুবিধা হয়। ওই ক্রেনটা যখন উপরে উঠছে, একটা ওয়েট ঠিক ক্রেন থেকে খুলে পড়ছে, খুলে ঠিক আমার পিছনে দিয়ে আমার পিঠের একদম পিঠ লাগে নিচে পড়ছে। 1 আঙ্গুল বা 1 ইঞ্চি যদি সামনের দিকে হতো, পুরো আমার মাথায় পড়তো এবং বাঁচার কোনো সুযোগ থাকতো না। খুব আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়েছেন, আমি মনে করি। সত্যি কথা, এটা মানে আমার একটা জীবন মরণের ব্যাপার হয়ে গেছে এটা, যে আমি আল্লাহ স্বয়ং আমাকে নিজের হাতে বাঁচাই দিচ্ছে। ও প্রিয়া তুমি কোথায় চলচ্চিত্রটির গান কয়টি ছিল? ওটা তো 6টি। 6টি গান ছিল। হ্যাঁ, আমি আমার ম্যাক্সিমাম ছবিতে 6টি গানই রাখতাম। আচ্ছা, আমি গানটাকে খুব পছন্দ করি। এই হিট হয়েছিল কয়টা এই 6টার মধ্যে? আমার সব কটা গান, সব কটা গান হিট ছিল। দুই একটা লাইন বলতে পারেন? যেমন আমার ও প্রিয়া তুমি কোথায় তো সবাই জানে। হ্যাঁ, সবাই জানে। আমার রফিক ভাইয়ের একটা লেখা গান ছিল, মরণের পরেও আমি তোমাকে চাই, এরকম একটা কথা ছিল, লাইন ছিল। হ্যাঁ, মরণের পরও আমি চাই তোমাকে, মরণের পরও আমি চাই তোমাকে। মোট কথা আমার ওই ও প্রিয়া তুমি কোথায় ছবিতে যে 6টা গান ছিল, প্রত্যেকটা গানই সুপারহিট হয়েছে। মানে প্রত্যেকটা গান, মানে এটা
আমার সাথে যে ও প্রিয়া তুমি কোথায় যে গানটা ছিল, এটা তো ছিল সাউন্ড টেক। তো সাউন্ড টেক থেকে আমি ওই গানটা যখন কিনে আনি, শর্ত ছিল যে আমার এই ছবির সব গান তাদেরকে দিয়ে দিতে হবে। আমি যখন ওদেরকে সব গান দিয়ে দিলাম, ওরা দেখুন যে আমার ওই গানটা তো ওদের ব্যবসা সফল হয়েছে, এবং ওরা আমার এটা দেওয়ার পরে ওরা আরেকটা বিজনেস করে ফেলছে। কি বিজনেস করেছিল? ওরা অনেক হিউজ বিজনেস করছে, যাকে বলে যে সুপার হিট। টোটাল ডিজিটাল রাইট সব টোটাল তখন তো আসলে আমরা ওইভাবে ডিজিটাল বুঝতাম না। হ্যাঁ, আমাদের থেকে সব মানে টোটাল রাইটস নিয়ে নিচ্ছে। আচ্ছা। তো আপনার এই ছবিটি যখন হলে রিলিজ পায় তখন আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল হল ভিজিটে? ও সবচেয়ে হ্যাঁ, একটা ঘটনা ঘটছিল। তো এই ছবিটা ঈদে রিলিজ, ঈদে আচ্ছা, ঈদে রিলিজ ছিল। তো ঈদে তো অনেকগুলো ছবি রিলিজ হতো। তখন 13টা ছবি রিলিজ। হ্যাঁ, তো এই কয় নম্বরে ছিল? আমারটা আমি বলি, আমি যখন রিলিজ করি ছবি, তখন বুকিংয়ে ছিল আমারটা 1 নাম্বার। জি, তারপর ব্যবসা সফল হয়েছে আমারটা 1 নাম্বার। 1 নম্বর। আচ্ছা আচ্ছা। ওই সময় আবার ওই 64 জেলায় একসাথে হলে সিনেমা হলে বোমা পড়লো না, ওই আমার ছবির সময় বোমাও কিন্তু আমার ছবি সফলতাকে আটকাইতে পারে না। আচ্ছা আচ্ছা। তখন সিনেমা দেখার একটা নেশাই ছিল। নেশাই ছিল প্রচুর, এবং এত ব্যবসা সফল ছবি হয়েছিল যে প্রডিউসার এই ছবির ব্যবসা দিয়ে প্রডিউসার কিন্তু আজকে পর্যন্ত সে এস্টাবলিশড। আর সেই সাথে তার প্রেমের চিহ্নটুকু মুছে ফেলি। প্রেমের চিহ্ন? আমি সাগরের সন্তানের মা হতে যাচ্ছি। রবি মাস্তান যে চলচ্চিত্রটি, এটি নির্মাণ করার সময় আপনি গল্পটা কার ছিল এবং এটার কনসেপ্ট কিভাবে পেলেন হল পর্যন্ত? রবি মাস্তান, আচ্ছা, আসলে রবি মাস্তান ছবিটি আমি যখন নির্মাণ করতে যাই, প্রযোজককে যখন আমি প্রথম গল্প শোনাই, সেটি ছিল মানিক চৌধুরী মাই লাভ, একটি উপন্যাস অবলম্বনে। আচ্ছা আচ্ছা। এই মাই লাভ বইটি, উপন্যাসটি তখন বেশ আলোচিত এবং মানে সমাদৃত ছিল। আমি যখন ওই বইটি পড়ার পর আমার গল্পটা খুব ভালো লাগে, এবং আমি মনে মনে সিদ্ধান্ত নেই যে এই ছবি এই গল্প মানে এই উপন্যাসটাকে আমি যখন সুযোগ পাবো চলচ্চিত্রে আমি এটা রূপ দেব। আচ্ছা। তো যখন আমার হাতে সুযোগ আসে, আমি ওই গল্পটি নিয়ে মুভ করি, এবং আবদুল্লাহ জহির বাবুর সহযোগিতায় আমি এবং আমার ওস্তাদ আউয়াল চৌধুরী, ওনার সহযোগিতায় আমি একটি গল্প সুন্দরভাবে এই রবি মাস্তান গল্পটি আসলে মানিক চৌধুরী মাই লাভ ওই উপন্যাসটির অবলম্বনেই কিন্তু তৈরি করা। আচ্ছা, এই ছবিতে গান কয়টি ছিল? 6টি। জনপ্রিয় ছিল কোনটি? জনপ্রিয় ছিল গাজী মাজহারুল আনোয়ারের লেখা আমার মনটা আমি কারে দেব রে, আমার উতলা মনটা আমি কারে দেব রে। আমার উতলা মনটা আমি তারে দেব রে, আমি তারে দেব রে, যে আমায় ভালোবেসে বুকে নেবে রে। এটা খুবই জনপ্রিয় হয়েছে, এবং এটি গাজী মাজহারুল আনোয়ার ভাই লিখেছিলেন। বাহ, দারুণ। এই ছবিটি কিরকম ব্যবসা করেছিল? ওই সময় এই ছবিটি আমার জীবন ক্যারিয়ারে খুবই প্লাস হয়েছে, কারণ আমি বলবো যে এটা সুপার ডুপার হিট মুভি হয়েছে। আনুষ্ঠানিকভাবে কত টাকা ইনকাম করেছিল ওই সময়? আমি যখন এই চলচ্চিত্রটি এই প্রযোজনা প্রতিষ্ঠানে আমি আরেকটি ছবি শুরু করেছিলাম, যে ছবিটির নাম ছিল ওই যে তুমি স্বপ্ন তুমি সাধনা। এটি কিন্তু রিয়াজ এবং শাবনূরকে নিয়ে আমি শুটিংও করেছিলাম এই নামে। তো যেহেতু রবি মাস্তান ছবির প্রযোজনা প্রতিষ্ঠান পরবর্তীতে আর রিয়াজ শাবনূরকে নিয়ে ছবি করার আগ্রহ প্রকাশ করেনি, তারা আবার পরবর্তীতে রুবেলকে নিয়ে মানে ছবি করার আগ্রহ করেছিলেন। সেক্ষেত্রে তখন আর এই ছবিটি মানে তুমি স্বপ্ন তুমি সাধনা রিয়াজ আর শাবনূরকে নিয়ে করা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই রবি মাস্তান ছবির আমি যখন ওই ঘর থেকে বেরোয় আসি মানে ওই ঘর থেকে বেরো আমি অন্য প্রোডাকশনে যখন যাই, তখন পর্যন্ত আমি দেখেছিলাম প্রায় ওই সময় 2.5 কোটি টাকা বিজনেস করেছিল। 2.5 কোটি টাকা, সুপার হিট অবশ্যই। বাজেট কত ছিল ছবিটির? ছবিটির বাজেট ছিল 87 লাখ। তাহলে তো ভালোই, মানে সুপার ডুপার হিট। 87 লাখ ছবির বাজেট ছিল। সরি, আরেকটু হচ্ছে প্রচারণায় ছিল, আবার এটা প্রায় আমার মনে হয় 1 কোটি টাকা। 1 কোটি টাকার কাছাকাছি। তো এখনকার দিনে তো এরকম 15 লাখ টাকা তো রাখাই হয় না প্রচারণার জন্য। না, আমি ওই সময় 22 লাখ টাকা আপনার হিসাবে। হ্যাঁ। টাকা প্রচারণার। হ্যাঁ, আমি কারণ আমি প্রযোজককে শর্তই দিয়েছিলাম যে আমি ছবি কি বানাবো সেটা তো একটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার প্লাস করতে হবে, সেটা হচ্ছে যে
প্রচারণার জন্য আপনাকে কিন্তু টাকা খরচ করতে হবে। হল ভিজিটে গিয়েছিলেন এই ছবিটা অনেক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন রেসপন্স ছিল হলে? তবে সবচেয়ে মজার ব্যাপার বলি, আমি আসলে রবি মাস্তান ছবিটি তো ওইটা আমার প্রথম ছবি, আমাকে কেউ চেনেন না তখনও। জি জি জি। ইন্ডাস্ট্রিতেও তো সত্যি কথা বলতে আমাকে তেমন কেউ চিনতেন না, কারণ আমি খুব অল্প সহকারী পরিচালক হিসেবে অল্প ছবিতে অল্প কাজ ছবিতে করেছি কাজ করেছি। এবং একজনের সাথে করেছি, জি জি। যে কারণে সবার সাথে তেমন আমার পরিচয় ছিল না। তো আমি যখন এই রবি মাস্তান ছবিটি রিলিজ হয়, আমি যখন মানে আমাদের তখন বৃহস্পতিবার দিন ঢাকার বাইরে ছবি রিলিজ হতো। জি। আমি প্রডিউসারকে যখন বৃহস্পতিবার দিন প্রিন্ট বুঝিয়ে দেই, তখন ঢাকার বাইরে সিরাজগঞ্জ সম্ভবত একটা হলের থেকে মানে হলের গেটই নাকি ভেঙে ফেলছে। টিকিট না পাওয়ার কারণে? হ্যাঁ। ওই যে ব্ল্যাকে? না টিকিট না পাওয়ার কারণে। আচ্ছা। এটা ছিল রবি মাস্তান ছবির প্রথম মানে শোয়ের ঘটনা, যে এত মানুষ হয়েছিল যে প্রচুর হাইপ ছিল মর্নিং শোতে। জি। তো আমি তো আমাদের প্রিন্ট শেষ করে এফডিসি থেকে আমরা বেরোতে বেরোতে রাত 3টা বেজে গেল। অফিসে 4টা সাড়ে 4টার মধ্যে অফিসে পৌঁছে অফিস থেকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমি যখন বাসায় যাই, ঘুম থেকে উঠে আমি আবার যখন অফিসে আসি তখন প্রায় 11:30 বেজে গেছে। তো আমি আরেকটা মানে আমার জন্য আশীর্বাদ ছিল যে আমার ওস্তাদ রানা নাসির সাহেব আমার আগে আমার ওই ফিল্ম অফিসে যে বসেছিলেন। আচ্ছা 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 আচ্ছা। তা আমি যাওয়ার সাথে সাথে বললো যে তুমি কেমন অ্যাসিস্ট্যান্ট বলো তো, তুমি তোমার একটা নতুন ছবি রিলিজ হয়েছে আর তুমি আমাকে আমার দোয়া নিতে আসলাম আমার বাসায়। তাই আমি নিজেই চলে আসলাম তোমার দোয়া দেওয়ার জন্য। বাহ বাহ বাহ, দারুণ। সৃষ্টিকর্তা আমার ওস্তাদকে জান্নাতবাসী করো। যে এটা তো অনেক রেসপেক্টফুলের জায়গা। অনেক অনেক। তো ওস্তাদ নিজেই তখন ওই অফিসে ম্যানেজারকে বললেন এই মর্নিং শোর খবরটা একটু নাও তো, আমাকে জানাও। উনি জানালো যে হাউসফুল। আমাকে ওস্তাদ জড়িয়ে ধরে বললেন যে আমি প্রাউড অফ মাই বয়, আমি তোমাকে নিয়ে সত্যি গর্বিত। আসলে ওস্তাদ হিসেবে এরকমই দরকার, যার মধ্যে কোনো ইস্যু নাই, যার না মনে করবে যে আমার দেখা, ছাত্র- আমি বলবো যে দুনিয়াতে মানুষ হিসাবে আমার দেখা 2জন ফেরেশতা তুল্য মানুষ আমি দেখেছি। একটা হচ্ছে আমার জন্মদাতা পিতা, আরেকটা হচ্ছেন আমার শিক্ষক, আমার ফিল্মের শিক্ষক, ফিল্মের গুরু রানা নাসির সাহেব। সত্যি কথা বলতে